আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে যতগুলো ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে তার মধ্যে অনুচ্ছেদ একটি। পরীক্ষায় তোমাদের ২টি অনুচ্ছেদ থাকবে, ২টি থেকে একটির অ্যান্সার করতে হবে। আর সে লক্ষ্যেই আমাদের আজকের এই ভিডিও। তো আমরা কিন্তু অনুচ্ছেদ সবাই লিখতে জানি, কিন্তু একটা পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে কিন্তু আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো ১ম এ আমি বলে নেই, তোমাদের অনুচ্ছেদে কিন্তু যেহেতু একটি বিষয়ের উপর অনুচ্ছেদটা আসবে, সো তোমাদের যেই লিখাটা হবে সেই লিখায় কিন্তু একটি ভাব বা একটা বিষয় সবসময় ফুটিয়ে তুলতে হবে। কোনোভাবেই তোমার অনুচ্ছেদে অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয়ের যেন আগমন না ঘটে, সেটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। এবং অনুচ্ছেদে কিন্তু তোমাদেরকে সবসময় একটা প্যারা লিখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তোমাদের অনুচ্ছেদে প্যারা হবে একটি, অর্থাৎ অনুচ্ছেদ হবে অংশ হবে একটি। এবং অনুচ্ছেদের যে তোমার ১ম বাক্যটা থাকবে, সেই বাক্যে কিন্তু তোমার আ উম অনুচ্ছেদের যে টপিকটি থাকবে, সেই টপিকটার মূল ভাব বা বিষয়টা যেন ফুটে ওঠে, সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি একটা সংজ্ঞামূলক বা ভূমিকাসূচক যে লাইন তুমি তোমার অনুচ্ছেদে লিখবে, সেই লাইনে যেন তোমার অনুচ্ছেদের যে টপিকটা রয়েছে, সেই টপিকের মূল ভাবটা বা বিষয়টা ফুটে ওঠে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেন ১ম লাইনটা পড়েই তোমার শিক্ষক বুঝতে পারেন যে তুমি কি বিষয়ে বা কি বিষয়টা বোঝাতে চাচ্ছ। এবং এই ১ম বাক্যের উপর ভিত্তি করেই কিন্তু তোমার পরবর্তী বাক্যগুলো লিখতে হবে। এবং পরবর্তী বাক্যগুলোতে যেন ১ম বাক্যের মূল ভাবটা বা বিষয়টা ফুটে ওঠে, সেইভাবে তোমাকে পরবর্তী লাইনগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবে ১ম লাইনের সাথে সাংঘর্ষিক বা মিল নেই, এরকম কোনো লাইন তোমার লিখা যাবে না। এবং প্রতিটি লাইনের যেন ধারাবাহিকতা বজায় থাকে এবং ভাবের একতা থাকে। একটা লাইনের সাথে যেন আরেকটা লাইনের যে তুমি ভাবটা ফুটিয়ে তুলতে চাচ্ছ, সেটা যেন ফুটে ওঠে। এবং সবার শেষে যে তুমি লাইনটা দিবে, অনুচ্ছেদের শেষ লাইনটাকে তোমার এমনভাবে লিখতে হবে যেন ১ম এ যে তুমি লাইনটা লিখেছিলে, সংজ্ঞাসূচক যেই লাইনটা লিখেছিলে, সেই লাইনটাকে যেন সমর্থন করে এবং সমাপ্তিসূচক লাইনটা পড়ে যেন মনে হয় তুমি আবার এই ১ম লাইনটাই একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছ। হতে পারে সেটা ভবিষ্যতের কোনো আশাব্যঞ্জক কথা বা উপসংহারমূলক কোনো কথা। এবং তোমাদেরকে কিন্তু এই অনুচ্ছেদের জন্য সময় নিতে হবে ১৫ মিনিট। এর বেশি সময় নেওয়াটা উচিত হবে না আমি মনে করি। এবং পৃষ্ঠা যদি বলো, তোমার পেজ হবে ১.৫ থেকে ২ পেজ। ১.৫ থেকে ২ পেজই আমি মনে করি বেটার। ১.৫ থেকে ২ পেজের মধ্যেই কিন্তু তোমাকে অনুচ্ছেদটা লিখতে হবে এবং অনুচ্ছেদ লেখার সময় কোনো কাটাকাটি, ঘষা-মাজা করা যাবে না। ফর এক্সাম্পল, মনে করো তোমার একটা ওয়ার্ড তোমার ভুলেই হয়ে গেল। হাতের আ স্লিপ অফ হ্যান্ড, ঠিক আছে? হাতের টানে তোমার একটা লাইন যদি ভুল হয়ে যায়, তুমি লাইনটা শুধুমাত্র একটা সিঙ্গেল টান দিয়ে কাটবে। কোনো হিজিবিজি করার দরকার নেই। ঠিক আছে? তো ধরো, মনে করো তোমাদের পরীক্ষায় আসলো কম্পিউটার সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে। তাহলে এমন যদি হয় যে তোমার বইয়ে যে অনুচ্ছেদটা লিখা আছে, সেই বইয়ে যদি পর্যাপ্ত তথ্য না থাকে, তাহলে তুমি কিন্তু চাইলে বাইরে থেকে অন্যান্য বই পড়ে তুমি কিন্তু তথ্য এড করতে পারো। ফর এক্সাম্পল, তুমি এ সংজ্ঞাটা দেওয়ার পর বলতে পারো যে আধুনিক কম্পিউটার কে জনক? আমরা কি জানি কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে এবং কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে হিসাবকারী যন্ত্র বা গণনাকারী যন্ত্র। তো আমরা কিন্তু এটাও বলতে পারি যে কম্পিউটারের জনক কে? আমি এখানে লিখে দেখাচ্ছি। এই তথ্যগুলো তোমরা এড করতে পারো কম্পিউটারের ক্ষেত্রে। কারণ তোমাদের বইয়ে কিন্তু কম্পিউটারের এই তথ্যগুলো আবার দেওয়া নেই। কম্পিউটারের জনক আমরা সবাই জানি চার্লস বেবেজ। এই তথ্যটা দিতে পারো। আবার চাইলে কিন্তু এই তথ্যগুলো দিতে পারো যে আধুনিক কম্পিউটারের জনক কে? কে বলো তো আধুনিক কম্পিউটারের জনক? জানি আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। ঠিক আছে? আবার বাংলাদেশে কখন ১ম কম্পিউটার এসেছে, এই তথ্যটাও এড করতে পারো। বাংলাদেশে ১ম ১৯৬৪ সালে কিন্তু ১ম বাংলাদেশে ১ম কম্পিউটার আসে। ওকে, তুমি ১ম এ কম্পিউটার কি সেটা বললে। অর্থাৎ একটা সংজ্ঞামূলক আ ভাব বা মূল ভাব কম্পিউটার কি বা কাকে বলে সেটা দেওয়ার পর বলতে পারো তুমি কম্পিউটার জনক হচ্ছে চার্লস বেবেজ। এটা এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে। ওকে? তারপর বলতে পারো আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। ১৯৬৪ সালে ১ম বাংলাদেশে কম্পিউটার এসেছিল। আবার চাইলে কিন্তু তোমরা এটাও এড করতে পারো যে বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে বলো তো? কম্পিউটার জগতের কিংবদন্তি হচ্ছে বিল গেটস। আমরা সবাই জানি, না? বিল গেটস।
তোমরা কিন্তু এই বিল গেটসের নামটাও আনতে পারো তোমাদের এই লিখায়। তারপর বলতে পারো যে কম্পিউটার যে প্রধান ২ টি সিস্টেম রয়েছে, ২ টা অংশ রয়েছে কম্পিউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যারটাকে আমরা বাইরে থেকে দেখতে পারি, সফটওয়্যারটাকে বাইরে থেকে দেখতে পারি না। তারপর কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ ৪ টি ইনপুট, প্রসেসিং ইউনিট, আউটপুট, স্টোরেজ। ওকে? তোমরা তো মুদ্রা কথা হচ্ছে ১ম এ তোমরা এড করবে কম্পিউটার কি? কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে? কম্পিউটারের জনক কে? তারপর আধুনিক কম্পিউটারের জনক কে? এবং বাংলাদেশে ১ম কখন কম্পিউটার এসেছিল? এবং বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে? সেটাও কিন্তু তোমরা চাইলে এড করতে পারো। তারপর আমাদের যে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের যে ব্যবহার রয়েছে, ব্যাংকিং সেক্টরে, অফিসে এবং সাথে এটাও বলতে পারো যে কম্পিউটারের বিভিন্ন উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। এতে কি হয় মানুষের কম্পিউটারে অনেক বাচ্চারা গেমস খেলে বা বড়রাও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে গেম খেলে। এতে কি তাদের অনেক সময়ের অপচয় হয় এবং বসে একটানা অনেকক্ষণ কাজ করার ফলে কিন্তু শরীরের অনেক সমস্যাও দেখা দেয়। এই টপিক গুলো তোমরা কিন্তু এই প্যাসেজে ইউস করতে পারো। তো তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা যদি এই অনুচ্ছেদে একটা ভালো নম্বর পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা অনুচ্ছেদ ভালোভাবে পড়তে হবে। বইয়ের অনুচ্ছেদগুলো পড়ে যদি তোমাদের কাছে মনে হয় যে কোনো অনুচ্ছেদে কোনো তথ্য কম রয়েছে, যে এই তথ্যগুলো এড করলে আমার অনুচ্ছেদটা বেশি ভালো হবে বা আমি একটা ভালো নম্বর পাবো। কারণ অনুচ্ছেদে কিন্তু তোমাদের ১০ নম্বর। তো এই ১০ নম্বরে যদি তুমি একটা ভালো নম্বর পেতে চাও, অবশ্যই সবাই কিন্তু বই থেকেই লিখবে। তুমি যদি বইয়ের চেয়েও একটু অন্যরকম মানে বইয়ের তথ্যগুলার চেয়েও যদি একটু বেশি তথ্য এড করতে পারো, অবশ্যই সেটা কিন্তু তোমার জন্য উপকারী হবে, অপকার হবে না। তো এটাই আমার কথা। তোমরা কম্পিউটারের এই যে হার্ডওয়্যার, সফটওয়্যারের যেই এই ভাগগুলো রয়েছে, সে ভাগগুলো আনতে পারো। তারপর কম্পিউটারের উপকারিতা কি, অপকারিতা কি, কম্পিউটারের যে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, এইগুলো নিয়ে অল্প করে তোমরা কিন্তু একটু আলোচনা করতে পারো। তো আশা করছি তোমরা যদি এই রুলস গুলো ফলো করো এবং আ আ প্যাসেজটা একটা ধারাবাহিক এবং সুসংবদ্ধ উপায়ে লিখো, অবশ্যই তোমরা প্যাসেজে কিন্তু একটা ভালো নম্বর পাবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।